হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। এটা একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তোমাদের 25 নম্বরের মডিউল 1 থেকে একটি 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয় এবং মডিউল 2 থেকে একটি 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয়। অর্থাৎ তোমাদের এই সাবজেক্টের কোনো ছোট প্রশ্ন থাকে না, অর্থাৎ 1-2 নম্বর 5 নম্বরের কোনো প্রশ্ন হয় না। আর এই যে 25 নম্বরের প্রশ্ন, 25 নম্বর প্রশ্নের জন্য তোমাদের 400 শব্দের মধ্যে অ্যান্সার করতে হয়। তোমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র দেখলে সেখানে দেখতে পাবে। দেখো, আজকে প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাকে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। কি লিখবে সেখানে? সংবিধান একটি রাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর মূল ভিত্তি। প্রতিটি রাষ্ট্রের সংবিধান তার নিজস্ব বৈশিষ্ট্য ও ঐতিহাসিক প্রেক্ষাপটকে প্রতিফলিত করে। ভারতীয় সংবিধানও এর ব্যতিক্রম নয়। 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদে এটি গৃহীত হয় এবং 1950 সালে 26শে জানুয়ারি থেকে কার্যকর হয়। যদিও এর অনেকাংশ ব্রিটিশ শাসন ব্যবস্থার অনুকরণে রচিত, তবুও ভারতীয় সংবিধান নিজস্ব মৌলিক বৈশিষ্ট্য ধারণ করেছে। তারপরে এখানে বৈশিষ্ট্যগুলো কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বের দীর্ঘতম সংবিধান। ভারতের সংবিধান পৃথিবীর দীর্ঘতম লিখিত সংবিধান। কার্যকর হওয়ার সময় এতে ছিল 395টি ধারা, 22টি অংশ এবং 8টি তফসিল। বর্তমানে 448টি ধারা, 22টি অংশ এবং 12টি তফসিল রয়েছে। অন্য কোনো দেশের সংবিধান এত বিস্তৃত নয়। বিভিন্ন দেশের সংবিধান থেকে গ্রহণ করা সেরা বৈশিষ্ট্যগুলিও এতে প্রতিফলিত হয়েছে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও কেন্দ্র প্রবণতা। ভারতের সংবিধান অনুযায়ী 2 ধরনের সরকার রয়েছে, কেন্দ্র ও রাজ্য। ক্ষমতার বিভাজনের জন্য কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা রয়েছে। সুপ্রিম কোর্ট একটি নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবে কাজ করে। তবে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্রের প্রভাব সুস্পষ্ট। জরুরি অবস্থা কেন্দ্র রাজ্যের ক্ষমতা কেড়ে নিতে পারে। বলছে জরুরি অবস্থায় কেন্দ্র রাজ্যের ক্ষমতা কেড়ে নিতে পারে। এই কারণে কেসি হয়ার একে আধা যুক্তরাষ্ট্র বলেছেন। অন্যদিকে দুর্গাদাস বসুর মতে এটি সংঘ ও এককেন্দ্রিক ব্যবস্থার মিশ্রণ। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় ধারা। ভারতের সংবিধানের কিছু ধারা রয়েছে পরিবর্তনযোগ্য, আবার কিছু ধারা পরিবর্তন করা অত্যন্ত কঠিন। এই জন্য বিশেষ সংসদীয় প্রক্রিয়ার প্রয়োজন হয়। 1950 সাল থেকে এখনো পর্যন্ত শতাধিক সংশোধন হয়েছে। পরের পয়েন্ট হচ্ছে মৌলিক অধিকার। সংবিধানের 3য় অংশে নাগরিকদের জন্য মৌলিক অধিকার স্বীকৃত রয়েছে। বর্তমানে 6টি মৌলিক অধিকার বিদ্যমান: সাম্য, স্বাধীনতা, শোষণ বিরোধী অধিকার, ধর্মীয় স্বাধীনতা, সংস্কৃতি ও শিক্ষার অধিকার এবং সাংবিধানিক প্রতিকার। যদিও রাষ্ট্র যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা আরোপ করতে পারে, তথাপি মৌলিক অধিকার ভারতের গণতান্ত্রিক চরিত্রের অন্যতম স্তম্ভ। এবার পরের পয়েন্ট হচ্ছে মৌলিক কর্তব্য। এই পয়েন্টটা আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের এটা 3 মাসের কোর্স, অর্থাৎ তোমাদের এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টটা 3 মাসের মধ্যে শেষ করা হবে। তারপরে দেখো মৌলিক কর্তব্য। মূল সংবিধানে মৌলিক কর্তব্য ছিল না। 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে এগুলি সংযোজন হয়েছে। বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে, যেমন সংবিধান মান্য করা, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, পরিবেশ রক্ষা ইত্যাদি। যদিও এগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, তবে নাগরিকদের নৈতিক দায়িত্বের প্রতীক। তারপরে বলা হচ্ছে দেখো নির্দেশমূলক নীতি। সংবিধানের 4র্থ অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির উল্লেখ আছে। এগুলি আদালতে বলবৎযোগ্য নয়, তবে সামাজিক ন্যায়, অর্থনৈতিক সমতা, নারী পুরুষের সমান বেতন, শিক্ষা, পঞ্চায়েত ব্যবস্থা ইত্যাদি প্রতিষ্ঠায় রাষ্ট্রকে নির্দেশ দেয়। পরের পয়েন্ট হচ্ছে প্রস্তাবনা। প্রস্তাবনায় বলা হয়েছে ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র। এতে ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পরের পয়েন্ট স্বাধীন বিচার ব্যবস্থা।
ভারতের বিচার ব্যবস্থা স্বাধীন ও সর্বোচ্চ কর্তৃত্বশীল। সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক ও ব্যাখ্যাকর্তা হিসাবে কাজ করে এবং অসাংবিধানিক আইন বাতিল করতে পারে। বিচারকদের নিয়োগ, বেতন ও অপসারণের বিশেষ ব্যবস্থা তাদের নিরপেক্ষতা বজায় রাখে। পরের পয়েন্ট হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতার নীতি স্পষ্ট। রাষ্ট্র কোনো ধর্মকে পক্ষপাতিত্ব করে না। প্রত্যেক নাগরিক নিজের ধর্ম পালন করতে পারে। ডক্টর বি.আর. আম্বেদকরের মতে পার্লামেন্ট জনগণের ওপর কোনো ধর্ম চাপিয়ে দিতে পারবে না। তারপরে আছে দেখো সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। 326 নম্বর ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে। জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে 18 বছর বয়সার্ধ প্রত্যেক নাগরিক ভোট দিতে পারে। তারপরে আছে দেখো মূল্যায়ন। ভারতের সংবিধান বিশ্বের দীর্ঘতম অন্যতম জটিল সংবিধান। এটি যেমন উদারনৈতিক গণতন্ত্রকে স্বাগত জানিয়েছে, তেমনি কল্যাণকর রাষ্ট্রের আদর্শ প্রতিষ্ঠা করেছে। ধর্মনিরপেক্ষতা, সংরক্ষণ নীতি ও সর্বজনীন ভোটাধিকার এর মৌলিক বৈশিষ্ট্য। সুতরাং বলা যায় ভারতীয় সংবিধান বহুমুখী ঐতিহ্যের সমন্বয় এবং আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার একটি অন্যতম নিদর্শন। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ